আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটা টপিকস আরবিট্রেজ প্রসেস নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্স্ট ইয়ারের ফিনান্স থেকে শুরু করে ফাইনাল ইয়ারের আহ, যে সাবজেক্ট গুলো আছে ওখানে আছে, এমনকি মাস্টার্স এই চ্যাপ্টারটা আছে। যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ফিনান্সে ভালো করে আয়ত্তে আনতে পারেন তাহলে একেবারে বিবিএ এর যতগুলো ইয়ার আছে সব ইয়ারই আপনার কোনো না কোনো কাজে আসবে। বিশেষ করে যারা ফাইনাল ইয়ারে পড়ে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দুইটা বইতে 10 10 20 নাম্বারের কোয়েশ্চেন হয় কমপক্ষে। সো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল আরবিট্রেজ প্রসেস। ওই আরবিট্রেজ প্রসেসটা অনেকের কাছে আপনার খুবই আর কি জটিল মনে হয়। আজকের ক্লাসটা যারা করবে তাদের আরবিট্রেজ প্রসেসের A to Z আমি শিখিয়ে দিব, বেসিক দিয়েও শিখিয়ে দিব এবং শর্টকাট নিয়মে যে আরবিট্রেজ প্রসেস করা যায় সেটাও শিখিয়ে দিব। এমনকি এটা এমন একটা টপিকস যে টপিকসটা উপরে আলাদা চ্যাপ্টারই আছে, কারণ ফিনান্সে যারা থার্ড ইয়ারে পড়তেছে, ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, এদের একটা বইয়ের 3 4টা চ্যাপ্টার মিলে এই বিষয়টা নিয়ে দুই একটা চ্যাপ্টার আছে। এবং এই টপিকসটা যে কতটুকু সহজ আজকের ক্লাসটাতে আপনারা বুঝতে পারবেন। যেহেতু ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সবাই এই ক্লাসটা শেয়ার করবেন যাতে আপনাদের আম, যারা ক্লাসটা দেখতেছে সবাই এই ক্লাসটা দেখে আর কি এই জিনিসটা শিখতে পারে। আমিও শেয়ার করে রাখতেছি যাতে অন্যরা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারে। আরেকটা বিষয় হলো যে যারা ফাইনাল ইয়ারে আছে তাদের এই অঙ্কটা থেকে 10 নাম্বার থাকার সম্ভাবনা 99%, কারণ দুইটা সাবজেক্টে যেহেতু আছে। ধরেন অ্যাকাউন্টিং এ যারা পড়ে তাদের অ্যাকাউন্টিং থিওরিতে আছে, আবার ইনভেস্টমেন্টে আছে, আবার যারা ম্যানেজমেন্টে পড়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্টে আছে। দুইটা বইয়ের মধ্যে একটাতে এই 10 নাম্বার কোয়েশ্চেন থাকবে ইনশাল্লাহ। ক্লাস করে শুরু করে দিলাম। প্রবলেম 9 আগে করাবো, 9 যদি করার সুযোগ থাকে তাহলে প্রবলেম 10 করাবো। 9 থেকে আমি আপনাকে দুইটা নিয়মে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, প্রথম কি বলছে? প্রবলেম 9, দ্য ফলোয়িং ইজ দ্য ডাটা regarding to companies Sun and Moon belonging to the same risk class. এখানে দুইটা কোম্পানি দেওয়া আছে, একটা হলো সান আর একটা হলো মুন। দুইটারই ঝুঁকি সমান। সান কোম্পানির নেট ইনকাম 3 লাখ, মুন কোম্পানির নেট ইনকাম 3 লাখ। সান কোম্পানি কোনো সুদ নেয়, ঋণ নেয় না, আর মুন কোম্পানি ঋণ গ্রহণ করছে 10 লক্ষ টাকা। কস্ট অফ ইকুইটি সান কোম্পানি 10%, মুন কোম্পানি 15%। কে এর মান 10% এবং 15%। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। সান কোম্পানিকে আমি ইউ কোম্পানি বলতে পারি আর মুন কোম্পানিকে আমি এল কোম্পানি বলতে পারি। আপনারা কি এতে একমত? সান কি ইউ কোম্পানি বলা যায়? কারণ কি, সান কোম্পানি কোনো ঋণ নেয়নি, মুন কোম্পানি ঋণ নিয়েছে। এজন্য সানকে আমরা ইউ কোম্পানি বলবো, মুনকে আমরা এল কোম্পানি বলবো। তো প্রশ্নটা আমি একটু লিখে নিচ্ছি। সানের পরিবর্তে পরিবর্তে এখানে ইউ লিখলাম আর একটা এল লিখলাম। 3 লাখ ইবিআইটি, 3 লাখ এখানে দেওয়া 3 লাখ ইবিআইটি, 3 লাখ 3 লাখ। আর এখানে 6% ডেথ এখানে নাই, এখানে হলো 10 লক্ষ। আর কেই মূলধনের সুদ এখানে 10%, এখানে হলো 15%। এখন আমাকে কি করতে বলছে, এগুলো দিয়ে তারা কি করতে বলছে এটা দেখি। এইগুলো দিয়ে তারা বলছে আপনাকে প্রথমে ভি ভ্যালু অফ দ্য ফার্ম মানে ভি বের করো, কেও বের করো। দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, ভি এবং কেও বের করো। এখন আপনাকে ভি এবং কেও যদি বের করতে হয়
ভি এবং কেও বের করতে বলছি। একটা ছকের মাধ্যমে আমরা করি, আগে তো ছক দিয়ে অভ্যস্ত, এই জন্য ছক দিয়ে করতেছি। ফার্স্টে আমাদের ইবিআইটি লিখতে হবে। ইবিআইটি দেওয়া আছে 3 লাখ। ইউ কোম্পানি, এল কোম্পানি, 3 লাখ। এখান থেকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটার নাই, এটা আছে কিন্তু। এটার 6%, 10 লাখের 6% হলো ইন্টারেস্ট। 10 লাখের 6% আসে 60,000 টাকা। 2,40,000। তো চলে আসলো হলো এনআই। এখানে লিখবো আমরা, কেই লিখবো। কেই হলো এটা 10%, এটা হলো 15%। এরপর কেই আর এস বের করবো। এনআই কে কেই দ্বারা ভাগ করলে, এটা দিয়ে এটা ভাগ করলে এস এর মান বেরিয়ে আসে। যারা আগের ক্লাস করছেন তারা হয়তো বা এই স্টেপ গুলো নিয়ে পরিচিত। যারা আগে কোনো ক্লাস করেন নাই তাদের বলছি, আপনাকে যখন ভ্যালু অফ ফার্ম মানে ভ্যালু অফ ফার্মের সংক্ষিপ্ত রূপকে ভি বলা হয়, ভ্যালু অফ ফার্ম বের করতে হবে বলবে, তখন আপনাকে এই স্টেপ গুলো ফলো করে যেতে হবে। ফার্স্টে লিখতে হবে ইবিআইটি, এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। ইন্টারেস্ট মানে সুদ, এই 10 লাখ টাকার 6% সুদ। ইউ কোম্পানিতে সুদ নাই, এই জন্য ক্রস। এল কোম্পানিতে সুদ আছে, লিখলাম। এটা থেকে এটা বাদ দিলাম, নেট ইনকাম বেরিয়ে আসলো। কে এর মান প্রশ্নে দেওয়া আছে, এটা এই জায়গায় লিখলাম। এন এর মানকে কে এর মান দিয়ে ভাগ করলে যেটা বের হয় এটা হলো এস, এটা সূত্র জেনে নিতে হবে আপনাকে। এরপরে ঋণ, ঋণের পরিমাণ তারা ঋণ নেয় নাই, শূন্য। তারা ঋণ নিচ্ছে 10 লাখ। তো এখানে আসতেছে 30 লাখ, এখানে আসতেছে 26 লাখ। এটা হলো ভি এর মান। ভি কিভাবে আসলো? এস প্লাস বি, এই দুইটা মান যোগ করলে এটা আসে। এখন কে ও, কেউ বের করতে হলে এইটাকে এটাতে ভাগ দিতে হবে। ই বি আই টি ভাগ ভি ইন্টু 100। 3 লাখকে 30 লাখ দিয়ে ভাগ করবো, 100 দ্বিগুণ করবো। 3 লাখকে 26 লাখ দিয়ে ভাগ করবো, 100 দ্বিগুণ করবো। এই দুইটা কেন করলাম? এই দুইটা আমাকে রিকোয়ারমেন্টে বলছে, 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আপনারা যদি 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝে যান, রিকোয়ারমেন্টটা একটু কষ্ট করবেন, ওকে লিখবেন। 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। এটা এটা বের করলাম, ওভারঅল কস্ট কে কেউ বলে আর এটাকে ভি বলে। আমাদের এই দুইটা নতুন কিছু ছিল না, আগের পড়ানো জিনিসপত্র ছিল। নতুন হলো এই 3 নাম্বার থেকে শুরু হবে। বলতেছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট চলে যাচ্ছে, যেহেতু ওইগুলো আপনাদের পুরাতন পড়া, আপনারা পারেন। না পারলে শিখে নেন এখন। Assume that an investor owns 10% of Sun's share. Sun কোম্পানির শেয়ার আছে 10%। Using arbitrage process, show that how can he obtain same return at a low cost. প্রশ্নে বলতেছে সান কোম্পানিতে 10% শেয়ারের মালিক। এখন আরবিট্রেজ প্রসেস ইউজ করে কিভাবে কম খরচে বেশি লাভ করতে পারে। আচ্ছা, এখন আরবিট্রেজ প্রসেসটা কি এটা আমরা শিখি। আরবিট্রেজ প্রসেসটা হলো এটা। সাধারণত দুইটা কোম্পানি, একটা হলো ইউ কোম্পানি, একটা এল কোম্পানি। কেউ যদি ইউ কোম্পানির কিছু শেয়ারের মালিক থাকে, ধরেন এখানে আপনি 1 লাখ বিনিয়োগ করছেন, বিনিয়োগ বিনিয়োগ করে হয়তো বা 10,000 টাকা লাভ করতেছেন। এখন এই কোম্পানিতে যদি 1 লাখ বিনিয়োগ করেন, লাভ 10,000-এর জায়গায় 12,000 হইতে পারে।
হতে পারে না? এখন এখান থেকে এখানে যাওয়া তো ভালো হবে। অথবা এখানে যদি 1 লাখ বিনিয়োগ করেন, তাহলে আসবে 8,000 টাকা। ধরে নিয়ে আসে 8,000 টাকা। তো এই কোম্পানিটা তো ভালো হবে নিশ্চয়ই। এখন বিনিয়োগকারীরা এই পদ্ধতি ব্যবহার করে দুইটা কোম্পানির তুলনা করে, যে এই কোম্পানিতে থাকবো নাকি ওই কোম্পানিতে থাকলে ভালো হবে। এই পদ্ধতিটাকে আরবিট্রেজ প্রসেস বলা হয়। আরবিট্রেজ অ্যানালাইসিস বলা হয়, বিশ্লেষণ করা যে কোনটাতে থাকা উচিত। এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হলো আপনি মুখস্থ বিদ্যা ইউজ করবেন। আমি আপনাকে একটা সূত্র শিখিয়ে দিব, ওই সূত্র লিখে দিবেন, অঙ্ক শেষ। আরেকটা হলো প্রসেস, হলো বেসিক শিখা, এখানে A to Z কেমনে হইলো কিভাবে হইলো সেটা বাস্তব। ফার্স্টে সূত্র দিয়ে শর্টকাটে শিখিয়ে দিই নাকি, পরে বাস্তবটা শিখিয়ে দিই। সূত্রটা হলো নিয়ম এস, আর প্রশ্নে যে পার্সেন্টেজটা বলবে, বি, প্রশ্নে যে পার্সেন্টেজটা বলবে। সূত্রটা আমি আবার এখানে সুন্দর স্পষ্ট লিখে দিই। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এস এবং বি, বি এর মান, এস এবং বি এর মান প্রশ্নে যে পার্সেন্ট বলবে সেটা লিখতে হবে। যেমন প্রশ্নে 10% বলছে, সূত্র দিয়ে করাইতেছি আমরা। ইনভেস্টমেন্ট এস, বি এর মানকে 10% করতে হবে আপনাকে। এখানে প্রফিট, প্রফিট হলো আপনার প্রফিট বের করার সিস্টেম। নেট ইনকাম এর 10% করতে হবে, ইন্টারেস্টের 10% করতে হবে। নেট ইনকামের প্রফিট বের করতে হলে নেট ইনকামের 10% করতে হবে, ইন্টারেস্টের 10% করতে হবে। এইটা সূত্র, এই সূত্র বসায় দিবেন, 10-এ 10 পেয়ে যাবেন, অঙ্ক মিলবে। তাহলে আমরা দেখি। এখানে অঙ্কে এস এর মান, ও এস এর মান তো এখানে আছে। এস এর মান কত আছে দেখেন তো, এখানে আছে হলো 30 লাখ, এখানে আছে 16 লাখ। ঋণ, এখানে 0, এখানে 10 লাখ, এখানে 0, এখানে 10 লাখ। নেট ইনকাম এখানে আছে 3 লাখ, ইন্টারেস্ট 0, এখানে নেট ইনকাম আছে 2,40,000, ইন্টারেস্ট আছে 60,000। এখন ক্যালকুলেশন কোথা থেকে আনলাম আরেকবার দেখাই। এস এর মান দুইটা আছে, এস এর মান দুইটা বসাইলাম। বি এর মান দুইটা আছে, বি এর মান দুইটা বসাইলাম। নেট ইনকাম, ইন্টারেস্ট দুইটা আছে, ইন্টারেস্ট দুইটার মান বসাইলাম। 3 লাখ নেট ইনকাম এই বসাইলাম সূত্রে। বসায় আমরা কি করলাম, এখন 10% কই পাইলাম, এই যে প্রশ্নে 10% বলছে, সব জায়গায় 10% বলবে এরকম না। এই যে দেখেন এই অঙ্কে 20% বলছে, কেউ আবার অন্য পার্সেন্ট বলবে, 15% বলবে। হ্যাঁ, এক এক সময় এক এক পার্সেন্ট বলবে। যত পার্সেন্ট বলবে, এই যে 10% বলছে এই অঙ্কে, যত পার্সেন্ট এখানে অঙ্কে বলবে, এই পার্সেন্টটা অত হবে এখানে। এখন ক্যালকুলেশন করলে এখানে আসতেছে 3 লাখ, এখানে শূন্য, এখানে আসতেছে 3 লাখ, এখানে আসতেছে 1,60,000, এখানে আসতেছে 1 লক্ষ, 2,60,000, এখানে আসতেছে হলো 30,000, শূন্য, 30,000, এখানে আসতেছে 24,000, এখানে আসতেছে 6,000। এই দুইটা যদি মিলে অঙ্ক হয়ে গেছে আপনার।
মিলছে এই দুইটা। এখন উত্তরটা হলো এই দুটো সবসময় মিলে যাবে, আর দুইটা তফাৎ। তফাৎ হলো এই কোম্পানিতে বিনিয়োগ করলে 3 লাখ টাকা বিনিয়োগ করলে এই লাভটা পাবেন, এই কোম্পানিতে 2,60,000 বিনিয়োগ করলে এই লাভটা পাবেন। অর্থাৎ 40,000 টাকা বিনিয়োগ কম করে, 40,000 টাকা বিনিয়োগ কম করে একই লাভ করা যায় যদি আপনি শিফট করেন, এখান থেকে এখানে চলে যান। এই আপনার যে টাকাটা আছে এই টাকাটা নিয়ে যদি 3 লাখ টাকা আপনার আছে, এই টাকা নিয়ে যদি এই কোম্পানিতে চলে যান, তাহলে আপনার 2,60,000 দিয়ে এই লাভটা পেয়ে যাবেন। এইটাই হলো আরবিট্রেজ প্রসেসের করার গুরুত্ব। এই সূত্র ইউজ করে আপনি যে কোনো আরবিট্রেজ প্রসেস করে ফেলতে পারবেন। এখন আপনাদের অনেকেই চায় বেসিক বুঝতে, যে কেন হলো, কিভাবে হলো। তাদের জন্য এখনের ক্লাস, এই আজকের ক্লাসে সব বেসিক বুঝিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বইয়ের যত আরবিট্রেজ প্রসেস আছে, আরবিট্রেজের যত সমস্যা আছে বইয়ের, সব সমস্যা আগামীকালকে একসাথে শেষ করে দিব। এখন বেসিকটা বুঝে, যদি এটা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, সূত্র দিয়ে বুঝে গেলে ওকে লিখবেন। আচ্ছা, এখন এটা হলো বেসিক, যে কেন হইলো কিভাবে হলো। বাস্তবে বুঝাবো আমি, হ্যাঁ। বাস্তবে হলো আপনার কাছে, আপনি জানতে চাচ্ছেন যে আমি এই কোম্পানিতে বিনিয়োগ করছি, ইনভেস্টমেন্ট, এই কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট হলো মোট মূলধনের 10%। প্রশ্নে বলা আছে এই মোট মূলধনের 10% আমার বিনিয়োগ আছে এই কোম্পানিতে। হুম। 3 লাখ টাকা আমার পকেট থেকে যাচ্ছে, এই কোম্পানিতে আর কোন জায়গায় বিনিয়োগ নাই, কারণ এই কোম্পানি ঋণ নেয় না। তাহলে 3 লাখ টাকা বিনিয়োগ করে 10% মালিক হয়ে গেলাম এই কোম্পানি। এখন আপনি যদি ওই কোম্পানিতে 10% মালিক হতে চান, এই কোম্পানিতে 10% মালিক হতে চান, তাহলে দুই জায়গায় আপনাকে বিনিয়োগ করতে হবে। ঋণেও বিনিয়োগ করতে হবে, শেয়ারও বিনিয়োগ করতে হবে। শেয়ারে বিনিয়োগ করতে হবে, তাদের শেয়ার আছে 2,40,000, এই 2,40,000 মাঝে 10% বিনিয়োগ করতে হবে, অর্থাৎ 2 লাখ, এই 24 লাখের 10%, 2,40,000 টাকা শেয়ারে বিনিয়োগ করতে হবে। আবার তারা ঋণ করে রাখছে, ঋণের টাকা আপনাকে দিতে হবে। ঋণ করে রাখছে হলো, ঋণের পরিমাণ 10 লাখ। 10 লাখের, সরি, 2,40,000 নাই, ভুল লিখছি, 16 লাখ টাকা। এই কোম্পানির মালিক হইতে হলে 16 লাখ টাকা মালিকের মূলধন হিসেবে দিতে হবে। অর্থাৎ 16 লাখের 10%, 1,60,000 টাকা মূলধন বাবদ দিতে হবে। আবার ঋণ বাবদ দিতে হবে 10%, অর্থাৎ 1 লাখ টাকা দিতে হবে। শর্ত এখানে এটাই। শর্তটা কি? এখানে যে বিনিয়োগ করেন, শুধু এখানে তো ঋণ নেন, এই মূলধন বাবদই টাকা আপনাকে দিতে হবে। 10% মালিক হইতে চান যদি, তাই মূলধন বাবদ আপনাকে দিতে হবে 3 লক্ষ টাকা, এটা 10%। যদি এই কোম্পানিতে বিনিয়োগ করতে চান, তাহলে এদের তো দুই ধরনের বিনিয়োগ। এই কোম্পানিতে 24, 26, 26 লাখ টাকার মাঝে 16 লাখ টাকা মালিকের মূলধন বাবদ দিতে হয়, অর্থাৎ 16 লাখের 10%, 1,60,000 দিতে হচ্ছে। আবার ঋণ বাবদ, তাকে এই কোম্পানিকে ঋণ বাবদ আপনাকে টাকা দিতে হবে, যেহেতু কোম্পানি চালাইতে হবে আপনার, 10%, তার আসবে 1 লাখ টাকা। তার মানে এই কোম্পানিতে মালিক হইতে হলে মাত্র 2,60,000 দিয়ে মালিক হইতে পারতেছেন 10%। ধরেন এই যে একটা কোম্পানি, এই যে একটা কোম্পানি, এতটুক মালিক হইতে চাইতেছেন আপনি, তো এতটুক মালিকের জন্য আপনার এখানে লাগতেছে 3 লাখ খরচ পড়বে। কিন্তু এই কোম্পানিতে, এই দোকানটা যদি আপনি মালিকানা এতটুকু নিতে চান, তাহলে আপনার 2,60,000 টাকা দিয়ে চলবে। তাহলে এই 40,000 টাকা কিন্তু সেভ হচ্ছে আপনার। এখন লাভের টাকাটা দেখি, প্রফিট। এখানে যেহেতু আপনি 3 লাখ টাকা বিনিয়োগ করছেন, মোট লাভ হয়েছে কোম্পানিতে 3 লাখ টাকা। এই লাভের কয় পার্সেন্ট আপনি মুনাফা পাবেন? 10%, যেহেতু মালিক হলো 10%। তাহলে আপনার নিট ইনকামের 3 লাখ টাকা নিট ইনকাম হয়েছে, যেহেতু আপনি 10% মালিক, 10% লাভ মানে 30,000 টাকা লাভ পাবেন। এই কোম্পানিতে 2,40,000 টাকা লাভ হয়েছে, আপনি তো অবশ্যই, এটাকে নেট ইনকাম বলা হয় না, এটাকে ডিভিডেন্ড বলা হয়।
বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে যে লাভটা পাওয়া হয় এটাকে ডিভিডেন্ড বলা হয়। তো এই কোম্পানিতে আপনি ডিভিডেন্ড পাবেন, কারণ এখানে তো আপনার বিনিয়োগ আছে। আপনি বিনিয়োগ করছেন হলো 10%, 2,40,000 টাকা থেকে, 2,40,000 টাকা থেকে 10% লাভ পাবেন। তাহলে কত আসলো? 24,000 টাকা। আপনি যে সুদে টাকা লাগাইছেন এখান থেকে লাভ পাবেন না? হ্যাঁ, অবশ্যই পাবেন। সুদের টাকার উপরেও লাভ পাবেন। সুদে টাকা দিচ্ছেন হলো 1,00,000 টাকা, ওই টাকারও লাভ দিবে তারা, বলতেছে। কত টাকা লাভ দিবে? সুদে টাকা দিলে তাদের, তারা সুদের উপর, ঋণের উপর 6% লাভ দেয়। 6% সুদ দিবে আপনাকে। তো 1,00,000 টাকা যে আপনি দিচ্ছেন, এটা 6% কত আসে? 6,000 টাকা। তো মোট লাভ আসতেছে 30,000। এখানেও লাভ আসতেছে 30,000। এখানেও 30,000 লাভ আসতেছে, এখানেও 30,000 লাভ আসতেছে, কিন্তু এইখানে বিনিয়োগ করতেছে 3 লাখ, এখানে বিনিয়োগ করতেছে 2,60,000 টাকা। তাহলে এই জায়গায় বিনিয়োগ করাটাই বেস্ট হবে। তারা ডিসিশন জানতে চায় না যে যাওয়া ঠিক হবে নাকি হবে না, শুধু এত জানতে চাইছে কোনটাতে কম খরচে আমার লাভ সমান হয়, খরচ কম হবে, এইটাতে খরচ কম হবে। এটা আপনি কমেন্টে লিখে দিতে পারেন যে এই বিশ্লেষণে তো বোঝা যাচ্ছে এখানে খরচ 40,000 টাকা খরচ কম হচ্ছে। ইন ইনভেস্টমেন্ট রিডিউস, ইনভেস্টমেন্ট রিডিউস, রিডিউস মানে কমে যাওয়া, অন এল কোম্পানি। 3 লক্ষ মাইনাস 2,60,000, 40,000 টাকা সেভ করা সম্ভব। এটা একেবারে বেসিক, যে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যায়, ঋণ দিলে সুদ পাওয়া যায়। যারা বেসিক ভাবে অঙ্ক করতে চান এই নিয়মে করবেন। যারা এই বিষয়গুলো একেবারে ধরতে পারেন না, যে ডিভিডেন্ড টিভিডেন্ড এগুলো কিছু বুঝেন না, তাদের জন্য আমি একটা সূত্র দিচ্ছি, যে সূত্রটা আছে এই সূত্রটা লিখবেন, লিখলেই হয়ে যাবে। এই ছিল আরবিট্রেজ প্রসেসের A to Z। আমরা আগামী ক্লাসে বইয়ের যত আরবিট্রেজ প্রসেস আছে সবগুলো আমি করাই দিব এক ক্লাসের মাঝে। এখন ব্যক্তিগত যদি কোনো কোয়েশ্চেন থাকে, তারা কোয়েশ্চেন করতে পারবেন যে কোনো অঙ্ক নিয়ে। আর যাদের ইয়ে শেষ, এই অঙ্কটা বোঝা শেষ, তারা আজকে লিভ নিতে পারেন, যে শেষ যেহেতু ক্লাস আমাদের শেষ। আচ্ছা, এখন একজন বলছে, স্যার আপডেট শিট কবে দেওয়া হবে? আপডেট শিটের জন্য একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ। অনেক কাজ হাতে আছে, শেষ করতে পারতেছি না। এই অঙ্ক কিন্তু আপনার শিটে আছে, এটাও আছে, এটাও আছে। সো আপডেট শিটের দরকারটাই কি? আর যে এক দুইটা বাড়ছে, যে এটা বাড়ছে এটা মেইন বই আছে, মিলেনিয়াম কমার্স পাবলিশিং ব্যতিক্রম সব বইতে আছে। দুই একটা বাড়ছে, দুই একটা একটু মেইন বই থেকে দেখে নেন আপাতত। আচ্ছা, ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন যদি থাকে, এই অঙ্ক ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন করেন। জি স্যার, প্রবলেম 5 স্যার একটা প্রবলেম ছিল আমার। বলেন, প্রবলেম আছে, কি প্রবলেমটা হয়েছে? স্যার ওখানে যে এই ট্যাক্স ছাড়া যেটা করতে বলছে ওখানে, হ্যাঁ, নো কর্পোরেট ট্যাক্স, ওখানে স্যার যে 2 নাম্বার হ্যাঁ। এই ভ্যালু অফ অ্যালফা বের বের করতে বলছে ওখানে স্যার, আপনি মানে ওখানে ভিএল সমান ভি ইউ লিখছেন এটার আনসার। এটা স্যার ভিএল সমান ভি ইউ কেন, এটা স্যার বুঝি নাই। এখানে ট্যাক্স, ওই বিয়ের দুই, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, বিয়ের 2 নাম্বার রিকোয়ারমেন্টের কথা বলছেন নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা ছাড়া আর কারোর উপর কোন কোয়েশ্চেন আছে? যাদের কোয়েশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যাঁ। এই বিয়ের 2 নাম্বারের রিকোয়ারমেন্ট আমি আবার করে দিচ্ছি।
2 নাম্বার রিকোয়ারমেন্ট, ভি এল সমান সমান ভি ইউ প্লাস টিডি, ডিবেঞ্চার ইন্টু ট্যাক্স। আপনার ভি ইউ হলো 12 লাখ, ডিবেঞ্চার, ডিবেঞ্চার হলো, ডিবেঞ্চার পরিমাণ এখানে দেওয়া আছে 10 লাখ, মানে ডি এর ডিবেঞ্চার বা ঋণ বি 10 লাখ, কর্পোরেট ট্যাক্স আছে 40%, 12 লক্ষ যোগ এটার 40% কত আসে? 4 লক্ষ, 16 লক্ষ টাকা আসবে। এটাই তো করে দেওয়ার কথা। তারপর যদি আমি ভুল করে থাকি, এখন সংশোধন করে দিলাম। হুম, আমি হয়তোবা, আমার যত ধারণা, আমি হয়তোবা বি নাম্বারে করিনি, এ নাম্বারে করছি। ভি এল সমান সমান ভি ইউ, ভি ইউ, হ্যাঁ, এটা হয়তো বা করছিলাম, যেহেতু এটা আমাদের ট্যাক্স ছিল না তো, এই জন্য ভি এল এবং ভি ইউ সমান সমান ছিল। হুম, বলেন। স্যার এটাই বুঝতেছি না স্যার, মানে ট্যাক্স থাক নাই ওই জন্য ভিএল আর ভিইউ সমান হয়েছে স্যার, এটা বুঝি নাই স্যার, কিভাবে সমান হয়েছে। পরে আর কারণ কোয়েশন। স্যার হচ্ছে আমি শর্ট টার্ম ফিনান্সিং এর একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার ওখানে যখন ইআইআর থাকে স্যার, তখন তো হচ্ছে আপনার 1+RN-1 ইন্টু 100 এই ইয়েটা হয়। কিন্তু এখানে দেখা গেল যে মাঝে মধ্যে যে আপনার, হ্যাঁ, ওই যে এআইআরও দেওয়া নাই, মানে কস্ট অফ ট্রেড ক্রেডিটও নাই, সেক্ষেত্রে আমরা মনে করেন যে ওই ইয়েটাতে যে কোনো একটা সূত্র বসায় দেয়। হুম, মানে এক্স্যাক্টলি আমরা কিভাবে বুঝবো যে এই সূত্রটা পড়বে বা ওই সূত্রটা পড়বে, ওইটা একটু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো আপনাদের যাদের ক্লাস শেষ, এরা বিদায় নিতে পারেন, হ্যাঁ। এখন ব্যক্তিগত কালকে ফার্স্ট ইয়ারের একটা পরীক্ষা আছে তো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে তারা কোয়েশ্চেন করতে হবে। আপনি আবার প্রশ্নটা আবার করেন, একটু কাইন্ডলি আরেকবার করেন, আমি প্রশ্নটা আপনার বুঝি না, একটু হ্যান্ড রাইজ করে আবার কোয়েশ্চেনটা করেন, আবার কোয়েশ্চেনটা করেন, একটু হ্যান্ড রাইজ করে আবার কোয়েশ্চেনটা করেন। জি স্যার। হ্যাঁ, ট্রেড ক্রেডিট অঙ্কগুলোর মাঝে, ট্রেড ক্রেডিটের অঙ্ক, এটার মাঝে ইআইআর করব, ইআইআর করব নাকি এ পি আর করব, এরকম প্রশ্ন। হ্যাঁ, স্যার, স্যার এটা আমরা মনে করেন যে বুঝবো কিভাবে আর কি, আচ্ছা ক্লিয়ার ভাবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনার মেইন বই যদি আপনি ফলো করে থাকেন, তাহলে সব সময় ইআইআর দিয়েই তুলনা করা হয়। হ্যাঁ, গাইড বইগুলোতে দেখবেন এপিআর দিয়ে অঙ্ক করে রাখছে, কিন্তু না, ইআইআর দিয়েই তুলনা করতে হবে, কারণ চক্রবৃদ্ধি সুদটাই আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য। এই জন্য আপনাকে, এই যে এরকম অঙ্ক যদি আসে, তিনটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, তা আপনাকে ইআইআর দিয়ে করতে হবে। হ্যাঁ, অন্য কোনো ওয়েতে করলে সঠিক মান আসবে না। হুম। হুম, হুম। আর কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার পপ 9-8-এর হুম। স্যার একটু ওই টিএস আর টিডিটা একটু একটু বোঝাই দিতেন। প্রবলেম 8-এর, হ্যাঁ, ক্যাপিটাল এক্সট্রাক্ট স্যারের। হ্যাঁ, প্রবলেম 8-এর কোন কোন অঙ্ক, কোন অংশটা একটু বলেন তো। স্যার পার্সোনাল ট্যাক্স আর ইন্টারেস্ট, হ্যাঁ, ও আচ্ছা। ইন্টারেস্ট ট্যাক্স। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। প্রবলেম 8, প্রবলেম 8-এ এই যে দেখেন, এই যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স যেটা আর কি, এই যে ট্যাক্স রেট ইন্টারেস্ট, এটা টিডি,
হ্যাঁ, এটা হলো ডিবেঞ্চারের হলো এটা। আর ইকুইটির ডিস্ট্রিবিউশন ইন্টারেস্ট আগে ধরেন, এটা হলো পার্সোনাল ট্যাক্স। এই ট্যাক্স গুলো একটু ব্যাখ্যা আমি একটু সংক্ষেপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? একটা হলো কর্পোরেট ট্যাক্স। এটা হলো আপনি যে ব্যবসা কোম্পানি দিছেন, কোম্পানিতে লাভ হয়েছে ধরেন 1 লাখ টাকা। কোম্পানিতে কত লাভ হয়েছে? 1 লাখ টাকা। ওই টাকাটার উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে, এটা হলো কর্পোরেট ট্যাক্স রেট। আপনার থাকবে 65 আছে, আমি এই পার্সেন্টেজটা একটু ধরে নেন, 10% ধরে দিলে সুবিধা হবে আর কি। কোম্পানি, আপনি বিক্রি করছেন 1 লাখ টাকার মাল, বিক্রি করে অনেক টাকা লাভ করছেন, এইটাতে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে, এটা কর্পোরেট ট্যাক্স বলা হয়। তাহলে আসলো 10,000 টাকা। তো 90,000 টাকা কোম্পানির লাভ হয়েছে, কিন্তু কোম্পানির টাকা তো আর কোম্পানির না, এই টাকা তো আপনার মালিক নিয়ে যাবে। এখন মালিকদের আপনি এখান থেকে বললেন যে না, তোমাদের 50,000 টাকা দিতেছি, তুমি যেহেতু এই কোম্পানির মালিক, যখন এই 50,000 টাকা হাতে দিবেন ওই লোকদের, ওই লোকরাই 50,000 পাবে না, ওইখান থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে 10%। 10% 5,000 টাকা, তার মানে সেই লোকটা পাবে 45,000 টাকা। এটার পার্সোনাল ট্যাক্স রেট বলা হয়। যেন আপনি যে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তো বিনিয়োগ করার পরে যে আপনাকে যে লাভটা দিবে, এখান থেকে ট্যাক্স কেটে রাখবে সরকার। এটা হলো পার্সোনাল ট্যাক্স রেট। আরেকটা আছে, ঋণ যে নিছেন, ঋণের যে সুদ পাবে যারা, হ্যাঁ, যে ব্যক্তিরা সুদ নিবে, তাদেরও 15% ট্যাক্স দিতে হবে। ডিভিডেন্ড পাইলেও সুদ, সবারই সুদ। এটাকে বলা হয় ইন্টারেস্ট ট্যাক্স রেট, টিডি। আর এটা হলো আপনি যে ডিভিডেন্ড পাইবেন সেটার উপর ট্যাক্স রেট। আর এটা হলো সবার জন্য, যে মাল বিক্রি করে লাভ করলে সরকারকে টাকা দিতেই হবে। এই যে 3টা ট্যাক্স রেটের ব্যাখ্যা। আর এইটা হলো, আপনি যে ঋণ নিচ্ছেন, ঋণ নিলে যে সবসময় সুবিধা এরকম না, ঋণ নিলে এক্সট্রা আরো 4.5% খরচ আছে ঋণের। ঋণ মেনটেন করার জন্য কিছু খরচ আছে। এই যে আপনি ধরেন একটা ব্যাংক লোন নেন, যদি একটা বাড়ি বন্ধক রেখে ঋণ নিছেন, দেখবেন যত টাকা ঋণ হয় 2-1 লাখ টাকা আপনার ওই 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 ঋণের খরচ আছে বিভিন্ন ধরনের। এই যে এটা হলো 4.5%। ঠিক আছে, বাস্তবভাবে আমি সবগুলো উদাহরণ সহ দিয়ে দিলাম। তা আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আরেকজন কথা বলতে চাচ্ছে, বলেন। আর ভিভো যে হাত উঠায় রাখছে, ভিভোর তো আর কথাবার্তা শুনতেছি না। বলেন। স্যার, প্রবলেম 5-এর হুম, এই নো ট্যাক্স এর যে রিকোয়ারমেন্ট গুলো করতে বলছে, ওখানে যে 7 নাম্বার যেটা WFCC অফ এল ফার্ম, হুম। ওই ম্যাথটা স্যার মানে কমার্স পাবলিকেশন বইও আছে, কিন্তু স্যার ওইটার সাথে স্যার আপনার স্যার আনসার মিলতেছে না। আপনার এখানে স্যার আসছে 10%, স্যার বই ওখানে দিয়ে আছে 70.50%। স্যার কোথায় ভুল হয়েছে বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি ওইটা এই ছক আকারে করবেন, আমার ক্যালকুলেশনটা দেখবেন একেবারে অ্যাকুরেটলি। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, এমন না হবে না, এরকম না। ওই ছক দিয়ে করাইছিলাম বা যেভাবে করাইছি, ক্যালকুলেশন আপনি ভালো করে দেখবেন। আমার ক্যালকুলেশন যদি ভুল হয় তো ওকে। আর যে ওই কমার্স পাবলিকেশনে যেটা ক্যালকুলেশন করা আছে, এটা তো আমি দেখতেছি এখানে ভুল নাই, হয়তো হয়তো আমার ক্যালকুলেশন ভুল হতে পারে আর কি, হ্যাঁ। কে ও এল, কে ও এল তো 17%ই হওয়ার কথা। ওখানে এখানে তো 4টা রিকোয়ারমেন্ট একসাথে করা হয়েছে, হয়তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিন্তু সূত্রগুলো ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।